আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয় ভালো আছো। তো আজকে তোমাদের সামনে আমি হাজির হলাম অষ্টম শ্রেণীর তৃতীয় সপ্তাহের গণিত অ্যাসাইনমেন্ট নিয়ে। অর্থাৎ তোমাদের নেক্সট যে অ্যাসাইনমেন্টটা সেটা হচ্ছে অষ্টম শ্রেণীর গণিতের একটা অ্যাসাইনমেন্ট আছে এবং এটা অষ্টম শ্রেণীর গণিতের ফার্স্ট অ্যাসাইনমেন্ট। সো এই অ্যাসাইনমেন্টটার সলিউশন এবং অ্যাসাইনমেন্টের কোশ্চেন নিয়ে একটু আলোচনা করবো আমরা। এই অ্যাসাইনমেন্টে যে টপিকসগুলো এসেছে, যে চ্যাপ্টারগুলো এসেছে, সেই চ্যাপ্টারটা পুরোটাই সিলেবাসের অন্তর্ভুক্ত ছিল, যেটা এনসিটিবি কর্তৃক প্রণীত ছিল। তোমার হচ্ছে বাস্তব সংখ্যা, দ্যাট মিনস প্যাটার্ন ছিল, আমাদের মুনাফার চ্যাপ্টার ছিল, আর ছিল পরিমাপের চ্যাপ্টার। এই তিনটা চ্যাপ্টার থেকেই বেসিক্যালি অ্যাসাইনমেন্ট গুলো দেওয়া হয়েছে। তো এইগুলো সলিউশন নিয়ে আমরা আলোচনা করব। তো এর আগে আমরা একটু প্রশ্নগুলো দেখে আসি এবং সেগুলো নিয়ে একটু আলোচনা করে আসি। তো প্রশ্নগুলো তো দেখলেই, এখন স্টেপ বাই স্টেপ এগুলোর আমরা সলিউশন করব। তোমরা দেখো যে আমাদের অ্যাসাইনমেন্টে প্রশ্ন 1-এ সরল মুনাফার ক্ষেত্রে কয়েকটা প্রশ্ন দিচ্ছে। দেখো ওরা কোয়েশ্চেন করছে সরল মুনাফার ক্ষেত্রে সঞ্চয় স্কিমের মূলধন 15,000 টাকা, সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল n = 3 বছর এবং সঞ্চয় স্কিমের মুনাফার হার r = 9%। এই তিনটা ইনফরমেশন দিয়েছে আমাদেরকে। তিনটা ইনফরমেশন বেসড করে আমাকে দুইটা কোয়েশ্চেন করছে। দেখো, সঞ্চয় স্কিমের নির্দিষ্ট সময়কাল পর, দ্যাট মিনস 3 বছর পর, এটা আমাদের দিয়ে দিয়েছিল মুনাফার পরিমাণ কত। মুনাফা মানে হচ্ছে সরল মুনাফা, ঠিক আছে। 2 নং ধাপে নির্দিষ্ট সময়কাল পর সরল মুনাফায় মুনাফা আসল নির্ণয় করো। এই ক্ষেত্রে আমরা মুনাফা আসল নির্ণয় করব, সেটাও 3 বছর পরে। তো এটা করতে হলে আমাকে অবশ্যই মুনাফা সম্পর্কে একটু ধারণা থাকতে হবে, যেটা আমরা ক্লাসে অলরেডি তোমাদেরকে ডেলিভার করেছিলাম। তারপরে আমি সংক্ষিপ্ত আলোচনা করি যে মুনাফা জিনিসটা কি। আসলে মুনাফা হচ্ছে যে একটি শুরুর বা প্রারম্ভিক মূলধনের উপর নির্দিষ্ট সময়কাল ধরে যে প্রফিটটা দেয়, সেটাই হচ্ছে মুনাফা। আর সময়কাল বলতে বোঝাচ্ছে যে যেই সময় আমি মুনাফাটা পাচ্ছি সেটাই হচ্ছে সময়কাল। আর মুনাফার হার নিয়ে যদি বলি, তাহলে সেটাও বলতে হবে যে 100 টাকায় 1 বছরে যত টাকা প্রফিট দেয়, অর্থাৎ মুনাফা দিচ্ছে, সেটা হচ্ছে মুনাফার হার। তো এই বিষয়গুলো তোমরা অবশ্যই জানো। তো আমরা এই দুইটা প্রশ্ন সলভ করার জন্য আমাদের যা যা দেওয়া আছে এই জিনিসগুলো আমরা লিখে নিব। দেখো, আমরা যদি ক নাম্বার প্রশ্ন সলভ করি, তাহলে লিখবো দেওয়া আছে মূলধন বা মূলধনকে আমরা পি দিয়ে প্রকাশ করে থাকি, প্রিন্সিপাল অ্যামাউন্ট। সো আমাদের দেওয়া আছে সেটা 15,000 টাকা। তারপর দেওয়া আছে সময়কালকে আমরা কোন সিম্বল দ্বারা প্রকাশ করি? অবশ্যই তোমরা জানো, সময়কালকে আমরা নাম্বার অফ টাইম, দ্যাট মিন্স n দ্বারা সূচিত করি। n = 3 বছর। আরেকটা হচ্ছে মুনাফার হার দেওয়া, মুনাফার হার, যেটাকে আমরা রেট অফ ইন্টারেস্ট বলে থাকি, r = 9%। তো আমরা কিন্তু মুনাফার সূত্রগুলো কিন্তু অলরেডি আমাদের জানা আছে, তাই না? আমরা জানি যে সরল মুনাফা আয় = PNR, ঠিক আছে। সুতরাং আমরা এখানে যদি ফর্মুলা ফেলে দিই, আই ফর ইন্টারেস্ট, আমাদেরকে ইন্টারেস্টটা বের করতে বলা হয়েছে 3 বছর পর। তাহলে মূলধনের পরিমাণ হচ্ছে 15,000। আমরা একটু বাম সাইড লিখি, 15,000। এর নাম্বার অফ টাইম হচ্ছে 3 বছর, আর রেট অফ ইন্টারেস্ট হচ্ছে 9%, দ্যাট ইজ 9% মানে হচ্ছে 100 দিয়ে ভাগ, তাই তো। যে কোনো শতকরা মান থেকে বের হইতে গেলে অবশ্যই 100 দিয়ে ভাগ করে বের হইতে হবে।
সো দেখো তুমি যদি এখানে কাটাকাটি করতে চাও বা ক্যালকুলেশন করতে চাও, তাহলে তুমি এই শূন্যটা যদি ভ্যানিশ করে দাও, তাহলে থাকে 150 ইন্টু 3 ইন্টু 9। সো এই তিনটা যদি মাল্টিপ্লাই করো, তাহলে তোমার কি রেজাল্ট হবে? তুমি এটা মাল্টিপ্লাই করলে হয়তো রেজাল্ট হবে 4050 টাকা। এই 4050 টাকাই হচ্ছে নির্দিষ্ট মুনাফার পরিমাণ, 3 বছর পর নির্দিষ্ট মুনাফার পরিমাণ। এইটাই হচ্ছে আমার নির্ণীত অ্যান্সার। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা এটা বুঝতে পেরেছো, কেননা তোমাদের ফর্মুলা যদি জানা থাকে ম্যাথ গুলো খুবই সহজ। এরপরে আমরা খ নাম্বার কোশ্চেনে যদি যাই, দেখো খ নাম্বার কোশ্চেনে বলা হচ্ছে 2 নং ধাপে, দ্যাট মিন্স সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল 3 বছর। এই সময়কাল ধরে সরল মুনাফা ও আসল নির্ণয় করো। তোমরা জানো মুনাফা দুই ভাবে হতে পারে, একটা সরল মুনাফায় আর একটা চক্রবৃদ্ধি মুনাফা। চক্রবৃদ্ধির মুনাফার প্রশ্নটা আমরা একটু পরেই করব, এটারই একটা অংশ, প্রশ্ন একেরই একটা অংশ আছে। সো আমরা সরল মুনাফায় মুনাফা আসল নির্ণয় করব। মুনাফা আসল জিনিসটা কি? আমার প্রারম্ভিক মূলধন এবং আমি নির্দিষ্ট সময় পর যতটুকু মুনাফা পাচ্ছি, এই দুইটার অ্যাডিং অ্যামাউন্ট, দ্যাট মিন্স এই দুইটার যোগ অ্যামাউন্টটাই হচ্ছে আমার মুনাফা আসল। জাস্ট অ্যাড করে দিব। সো দেখো খ নাম্বার কোয়েশ্চেন যদি আমি উপরেই লিখি, আমি খ নাম্বারে অবশ্যই লিখে দিব ক হতে প্রাপ্ত 3 বছরে মুনাফা, 3 বছরে সরল মুনাফা, সরল মুনাফা আমরা কত পেলাম? 4050 টাকা। সো আমরা মূলধন কতটুকু জানি? মূলধন সমান সমান পি সমান সমান হচ্ছে 15,000 টাকা। তাহলে আমরা সরল মুনাফা বা মুনাফা আসল বের করব। সুতরাং মুনাফা আসলকে টোটাল অ্যামাউন্টের এ দিয়ে সূচিত করা হয়, যার মান হবে পি যোগ আই, দ্যাট মিন্স 15,000 যোগ 4050 টাকা, দ্যাট মিন্স 19,050 টাকা। এটাই আমার ক্ষয়ের অ্যান্সার। খুবই সহজ, তাই না? তো এইভাবে আমরা সরল মুনাফার অঙ্কগুলো করব। এরপরে আমরা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে যাব। তাহলে দেখো আমরা প্রশ্ন একের সেকেন্ড পার্টে চলে আসলাম। সেকেন্ড পার্টটা সম্পূর্ণই চক্রবৃদ্ধি মূলধন বা চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে প্রযোজ্য। চক্রবৃদ্ধি মুনাফা সংশ্লিষ্ট অঙ্ক। সো চক্রবৃদ্ধি সম্পর্কে তোমাদের যদি বলি, এটা হচ্ছে কমপ্লেক্স ইন্টারেস্ট বলতে পারো বা কমপ্লেক্স প্রিন্সিপাল। সো দেখো চক্রবৃদ্ধি হচ্ছে যে চক্রবৃদ্ধি মুনাফাটা কি আসলে? প্রারম্ভিক মূলধনের উপর প্রতি বছরই একটা মুনাফা আসে, তাই না? তো প্রতি বছরের মুনাফার সাথে নতুন করে মুনাফাটা অ্যাড হয়ে মূলধনের সাথে যেই মূলধন হয়, দ্যাট মিন্স তোমার ধরো 15,000 টাকা মূলধন ছিল, 1 বছর পর এখানে আরো 500 টাকা অ্যাড হলো, মনে করো 500 টাকা অ্যাড হলো, দ্যাট মিন্স 15,500 টাকা। দ্বিতীয় বছরে যখন চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করব, তখন মূলধন কাউন্ট করব এইটাকে, দ্যাট মিন্স প্রথম বছরের মুনাফা আসলই হবে পরের বছরের জন্য প্রারম্ভিক মূলধন। আবার দ্বিতীয় বছর শেষ হয়ে যাওয়ার পরে দ্বিতীয় বছরের মুনাফা তার সাথে আবার অ্যাড হবে, অ্যাড হওয়ার পরে যেই মুনাফা আসলটা পাওয়া যাবে সেটা হবে তৃতীয় বছরের জন্য মূলধন। এটাকে বলে চক্রবৃদ্ধির মুনাফা। তো এই চক্রবৃদ্ধির মুনাফার একটা এক্স্যাক্টলি একটা ফর্মুলা আছে, যে ফর্মুলার সাহায্যে আমরা প্রতি বছরান্তে চক্রবৃদ্ধির মুনাফা বের করতে পারি। তো দেখো আমাদের এটার ক্ষেত্রে কি কি ইনফরমেশন দেওয়া আছে এবং সেটার উপর কি কোশ্চেন করা হয়েছে। এখানে সঞ্চয় স্কিমের মূলধন 15,000 টাকা, আগেরটার মতোই। সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল 3 বছর, এটাও পূর্বের। সঞ্চয় স্কিমের মুনাফার হার হচ্ছে 9%, এটাও পূর্বে
যেটা ছিল সেটাই। কোয়েশ্চেনগুলো হচ্ছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন সূত্র সহ উল্লেখ করো, কত সেটা। একইভাবে দ্বিতীয় বছরেরটা কত, তৃতীয় বছরেরটা কত, এইভাবে 3টা বছরে চাওয়া হয়েছে। তারপর লাস্ট ফাইনালি নির্দিষ্ট সময়কাল 3 বছর পর চক্রবৃদ্ধির মুনাফা কত, যেটা আমরা এইখানে পেয়ে যাব। জাস্ট এখানে খালি মুনাফাটা বের করব। আমরা প্রত্যেকটা ক্ষেত্রে চক্রবৃদ্ধির মূলধন বের করব ক, খ, ঘতে, আর ঘতে কি আমরা 3 বছর পর মুনাফা নির্ণয় করব। এবং 15 নাম্বার কোয়েশ্চেনটা একটু বড়, তাই আমি পাশে লিখেছি, দেখো নির্দিষ্ট সময়কাল পর, দ্যাট মিনস 3 বছর পর সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফা এই দুইটার মধ্যে পার্থক্য কত। এই প্রশ্নগুলোর সলিউশন করব আমরা। তো দেখো আমরা ক থেকে স্টার্ট করছি। আমরা প্রথমে যে মানগুলো দেওয়া আছে সেগুলো লিখে নিব। দেওয়া আছে আমাদের সঞ্চয় স্কিমের মূলধন, সঞ্চয় স্কিমের মূলধন পি সমান 15,000 টাকা। তারপর আছে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কাল, দেখো ক নাম্বার কিন্তু প্রথম বছরান্তে, দ্যাট মিনস 1 বছরে চাওয়া হয়েছে। তাই এইখানে সঞ্চয় স্কিম পূর্ণ হওয়ার সময়কালটা এন সমান আমরা 1 বছর ধরবো, 1 বছর। এবং সঞ্চয় স্কিম এর মুনাফার হার, যেটাকে আমরা 9% বলছি, এটাকে আর দিয়ে সূচিত করি আমরা। তাহলে 9% যদি আমি ভেঙে লিখি তাহলে 9/100। এখন আসো আমরা সূত্রে চলে যাই। আমরা জানি চক্রবৃদ্ধি মূলধন মূলধনের সূত্রটা তোমরা সবাই জানো, ক্লাসে এটা অনেকবার করানো হয়েছে। সূত্রটা হচ্ছে P × 1 + R হোল টু দি পাওয়ার n। এইটা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধনের মূল ফর্মুলা। সো আমরা এখানে যদি মানগুলো বসিয়ে দিই, দেখো 15,000 1 যোগ আর এর মান হচ্ছে 9/100, উপরে n এর জায়গায় বসবে 1। তো কোনো কিছু পাওয়ার যদি 1 হয় তার ভ্যালু কিন্তু ওইটাই থেকে যায়, তাই তো। সো আমরা এটাকে ক্যালকুলেশন করলে এটা 15,000 ইনটু, দেখো এটা লসাগু করি 100 ইনটু 1 100 100 মধ্যে ভাগ দিলে একবারই যায়, 1 9 সাথে গুণ করলে 9। তো এখানে আমরা কাটাকাটি করে ফেলি, এটা কেটে ফেলি, তাহলে আমার থাকতেছে 150 ইনটু 109। এটা আমরা মাল্টিপ্লাই করব। তো এটা আমরা মাল্টিপ্লাই যদি করি তাহলে আমাদের রেজাল্ট দিবে 16,350 টাকা। এইটা হচ্ছে আমাদের ক নাম্বার উত্তর। দেখো এখানে আমরা ফর্মুলা সহ, দ্যাট মিনস সূত্র সহ কিন্তু ম্যাথটা সলিউশন করেছি। সো এটা আমার ক এর অ্যান্সার ছিল। আমরা একইভাবে খ এর অ্যান্সার করব, সেটা হবে দ্বিতীয় বছরান্তে। আমরা এই মানগুলো কেটে দেই, দেখো এটা আমরা একটু মুছে দিই। আমার সব মান সেম থাকবে, শুধু বছরটা চেঞ্জ হয়ে যাবে। যেহেতু দ্বিতীয় বছরান্তে, তা আমার এখানে বসবে 2 বছর। একইভাবে আমরা সেম মেথডে খ এটা লিখব। লেখার পরে আমরা চক্রবৃদ্ধির মূলধনের সূত্র লিখব P × 1 + R হোল টু দি পাওয়ার n। এখানে আমরা মান বসিয়ে দিব। দেখো P এর জায়গায় বসবে 15,000 1 + R, আর এর জায়গায় তো আমি বরাবরই 9/100 বসাবো। এই n এর জায়গায় এখন আমার 2 বসে যাবে, যেহেতু আমরা দ্বিতীয় বছরান্তে করছি। সো আমরা এটাকে লিখতে পারি 15,000 ইনটু, তোমরা জানো এটা লসাগু করলে 109 আসবে, 109/100। এটার স্কয়ার মানে হচ্ছে 2টা, 15,000 ইনটু 109/100
ইন্টু 109 ভাগ 100। আমরা যদি এটা ক্যালকুলেশন করি তাহলে নিচে 10 থেকে যাচ্ছে, তাই না? এটা যদি তোমরা ক্যালকুলেটরে ক্যালকুলেশন করতে চাও সেক্ষেত্রে রেজাল্ট দিবে 17,821.5 এত টাকা। এটাই হচ্ছে নির্ণয় আমার যে ক্ষয়ের যে কোশ্চেন চাওয়া হয়েছে বা যে অ্যান্সার চাওয়া হয়েছে সেই অ্যান্সারটা হচ্ছে এটা। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন হচ্ছে এটা, ঠিক আছে? সো আমরা একইভাবে সিমিলার ভাবে গটাও করব। তাহলে কি করতে হবে তোমরা নিশ্চয়ই বুঝে গেছো, নিশ্চয়ই আমার আগে করতে পারবে এটা। তোমরা দ্রুত খাতা কলম নিয়ে এটা শুরু করে দাও এটা করা। সো দেখো আমরা 3 বছরান্তে এখন বের করব। এটা আমরা একটু মুছে দেই। তোমরা যারা খাতায় লিখবে অবশ্যই ভিডিওটা পজ করে তারপরে লিখবে। তো দেখো আমরা এখন এন এর জায়গায় 3 বছর লাগিয়ে দিব। 3 বছরই কিন্তু আমার নির্দিষ্ট সময়টা উল্লেখ করা আছে, 3 বছরই। সো এইটাই হচ্ছে আমার মূলত মূলধন। তো দেখো 3 বছর পর আমরা মূলধন বের করি 15,000, পেছনে করি দেখো এখানে 15,000 1 যোগ আর এর ভ্যালু তোমরা জানো 9/100 হোল টু দি পাওয়ার 3। সো আমরা এটা লিখতে পারি 15,000 ইন্টু এটা 109 হবে তোমরা জানো ভাগ 100 3। সো 15,000 ইন্টু 109 ভাগ 100 ইন্টু 109 ভাগ 100 ইন্টু 109 ভাগ 100। তিনটা, এই কারণে 3টা বসিয়েছি, ঠিক আছে? তো এইটা যদি তুমি ক্যালকুলেশন করো শূন্যগুলো তুমি কেটে দিতে পারো, না কেটে নরমালিও তুমি এটার সরাসরি অ্যান্সার বের করতে পারো। এটার অ্যান্সার হবে 19,425.435 টাকা। এইটা হচ্ছে আমার 3 বছরান্তে চক্রবৃদ্ধির মূলধন। এই জিনিসটা কিন্তু আমার নেক্সট ম্যাথে লাগবে, অর্থাৎ আমরা যে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধির মুনাফার পার্থক্য করব। তো চক্রবৃদ্ধির মুনাফা নির্ণয় করতে গেলে অবশ্যই চক্রবৃদ্ধির মূলধনটা আমার লাগবে। সো এটা ছিল আমার গয়ের অ্যান্সার। তুমি এটা গয়ে অ্যান্সার উল্লেখ করে দিলে। ঘয়ে আমার চাওয়া হয়েছে যে নির্দিষ্ট সময় পর চক্রবৃদ্ধির মুনাফা কত। তো সেই ক্ষেত্রে আমরা একটু মুছে দেখো উপর থেকে। সেক্ষেত্রে আমার কিন্তু চক্রবৃদ্ধির মূলধনটা এখন আমার লাগবে। তো তুমি যখন ঘটা করবা তখন অবশ্যই গ হতে প্রাপ্ত চক্রবৃদ্ধির মূলধনটা আমার এখানে লিখে নিব। গ হতে প্রাপ্ত চক্রবৃদ্ধি মূলধন, এটা অবশ্য তুমি লিখতে পারো যে 3 বছরে চক্রবৃদ্ধি মূলধন 19,425.435 টাকা। আর নরমালি আমার মূলধন কি ছিল? নরমালি কিন্তু মূলধন ছিল 15,000। তাহলে আমি চক্রবৃদ্ধির মুনাফা বের করবো। এখন দেখো চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে যে তোমার যে চক্রবৃদ্ধি মূলধন আসছে, চক্রবৃদ্ধি মূলধনকে সি দিয়ে প্রকাশ করা হয়, প্রত্যেকটার আগে সি উল্লেখ করতে পারো। তাহলে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র হচ্ছে সি মাইনাস পি। তো আমরা সি এর ভ্যালু হচ্ছে 19,425.435 মাইনাস করব 15,000, তাহলে আমার রেজাল্ট দিবে 425.435 টাকা। এইটাই হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা। সো এইটা হচ্ছে আমার ঘয়ের অ্যান্সার। এরপরে আমরা এখন বের করব মূলত চক্রবৃদ্ধি মুনাফা, এবং আমরা যেই আগে সরল মুনাফার একটা কাজ করেছিলাম
এই দুইটার মধ্যে ডিফারেন্স বের করব। চক্রবৃদ্ধি মুনাফা এবং সরল মুনাফা এই দুইটার মধ্যে পার্থক্যটা কি। তোমরা জানো যে আমরা সরল মুনাফা পেয়েছিলাম 19,050 টাকা, 19,050 টাকা পেয়েছিলাম, আর এখানে পেয়েছি 19,000 সরি সেখানে আমরা পেয়েছিলাম কত 4,050 টাকা, আর এখন আমরা কত পাচ্ছি, সরি এটা 4,425 টাকা হবে। এখন আমরা কত পাচ্ছি 4,425 টাকা, 25.435। এই টাকা থেকে আমরা সরল মুনাফার টাকা যদি বিয়োগ করি তাহলে পার্থক্যটা চলে আসবে। আমরা অঙ্ক নাম্বারটা যদি করি, দেখো আমরা লিখতে পারি যে প্রাপ্ত সরল মুনাফা, সরল মুনাফা কত, সেটা 4,050 টাকা ছিল। আর চক্রবৃদ্ধি মুনাফা, চক্রবৃদ্ধি মুনাফা এটা পেলাম আমরা 4,425.435 টাকা। আমরা 3 বছরে সরল মুনাফা ও চক্রবৃদ্ধি মুনাফা পার্থক্য মানে তো বুঝোই যে অবশ্যই বড় সংখ্যা থেকে ছোট সংখ্যাটা আমরা বিয়োগ করে দিব। 4,425.435 মাইনাস 4,050 টাকা। সো এটা যদি আমরা মাইনাস করি তাহলে কিন্তু তুমি তোমার কাঙ্ক্ষিত রেজাল্টটা পেয়ে যাবা। এটা হবে 375.435 টাকা। এইটাই হচ্ছে আমার মূল পার্থক্য। ঠিক আছে, তো অঙ্কগুলো খুব ইজি না, মানে সরল মুনাফার থেকে আই থিঙ্ক যে এই অঙ্কটা কিন্তু বেশি ইজি, তাই না? মানে আমি যতই বছর বাড়াক না কেন আমি কিন্তু খুব অনায়াসে প্রত্যেকটা সেপারেট বের করতে পারি, আবার একটা নির্দিষ্ট সময়েও কিন্তু এটা বের করতে পারি। তো এর পরে আমার জন্য একটা কোশ্চেন রাখা হয়েছে যে আসলে সরল মুনাফা এবং চক্রবৃদ্ধি মুনাফার মধ্যে তুমি কোনটা সহজতর মনে করো নির্ণয় করতে। তো আমি স্পেশালি আমি মনে করি যে সরল মুনাফার থেকে চক্রবৃদ্ধি মুনাফা বের করা খুব বেশি সহজ। ঠিক আছে, কারণ চক্রবৃদ্ধি মুনাফা তুমি যত বড় অ্যামাউন্টই দাও না কেন, যত হিউজ সময় দাও না কেন, বের করার ফর্মুলাটা ইউজ করে আমি খুব ইজিলি এটা বের করতে পারি। তো চক্রবৃদ্ধি মুনাফাটা বের করা খুবই সহজতর বলে মনে করি আমি। তো আমরা এরপরের কোশ্চেনে যাব, প্রশ্ন 2 চলে আসলাম। অষ্টম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সংক্ষিপ্ত প্রশ্ন। আমরা এতক্ষণ করলাম প্রশ্ন 1 নিয়ে, যেটা অধ্যায় 2.1 এবং 2.2 এর সংশ্লিষ্ট চ্যাপ্টার ছিল। এখন যে সংক্ষিপ্ত প্রশ্নগুলো আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নগুলো মূলত প্যাটার্ন চ্যাপ্টার 1 এবং চ্যাপ্টার 3 কে কেন্দ্র করে করা হয়েছে। তো এর মধ্যে আমি 6টা কোয়েশ্চেন লিখেছি, আর একটা কোয়েশ্চেন আছে যেটা সলিউশনটা আমরা এগুলো শেষ করে তারপরে দিব। তো দেখো 1 নম্বর সংক্ষিপ্ত কোয়েশ্চেনে বলা হয়েছে 6,11,16,21 এই যে একটা ধারাবাহিক প্যাটার্ন, এই প্যাটার্নটার বীজগাণিতিক রাশি নির্ণয় করতে বলা হয়েছে। আসলে কোন রাশিটাকে কেন্দ্র করে তুমি চাইলেই এটার যে কোনোতম পদ তুমি চাইলে বের করতে পারবা। তো সেটা বের করার জন্য আমাকে প্রত্যেকটা পদ থেকে কিছু একটা সিমিলার প্যাটার্ন তৈরি করতে হবে। দেখো 1 নাম্বার আমার প্রদত্ত প্যাটার্নটা দেখো, প্রদত্ত প্যাটার্নটি হচ্ছে 6, 11, 16, 21 এইভাবে কন্টিনিউ হচ্ছে, তাই তো? তো এখানে প্রথম পদটা কি দেখো, এখানে প্রথম পদ সমান সমান হচ্ছে 6। 6 কে তুমি চাইলেই কিন্তু এভাবে লিখতে পারো 5 গুণ 1 যোগ 1, তাই না? বলো 5 গুণ 1 যোগ 1 এভাবে তুমি লিখতে পারো। দ্বিতীয় পদটাকে আমি কিভাবে লিখতে পারি একটু দেখি। দ্বিতীয় পদ 11, যেটাকে আমি 5 গুণ 2 যোগ 1 এভাবে লিখতে পারি, তাই তো? তৃতীয় পদ সমান সমান হচ্ছে 16, এটাকে আমি চাইলে 5 গুণ 3 যোগ 1 এভাবে লিখতে পারি, তাই তো? এটা সেপারেট করে দিই।
তারপরে আমরা চতুর্থ পদ একইভাবে 21 কে আমরা লিখতে পারি 5 গুণ 4 যোগ 1। সো দেখো 5 দুগুণ 10 আর 1 11, 3 5 15 আর 1 16, 4 5 20 আর 1 21। এখন আমরা কতম পদ বের করব? কতম পদ সমান সমান হবে 5 গুণ ক যোগ 1, দ্যাট মিন্স 5 ক যোগ 1। এইটাই হচ্ছে আমার বীজগাণিতিক রাশি। খুবই সহজ। তুমি এই রাশি থেকে কেন্দ্র করে যে কোনো পদ তুমি চাইলে বের করতে পারো। তুমি যদি চাও দ্বিতীয় পদ বের করবা, এইটা দ্বিতীয় পদ, ক এর মান 2 হবে। তুমি যদি চাও 100তম পদ বের করতে হবে, তাহলে ক এর জায়গায় 100 বসিয়ে আমরা 100তম পদ বের করতে পারবো। এটা ছিল আমাদের বীজগাণিতিক রাশি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা। এরপরে আমরা 2 নাম্বার কোশ্চেনে যাব। 2 নাম্বার কোশ্চেনে আমার একটা প্যাটার্ন দেওয়া হয়েছে, আমরা এখানে সমাধানটা লিখে নিই। যে এরকম একটা ফিগার দিছে, তারপরে সেম আরেকটা ফিগার দিকে একটু খেয়াল করলে দেখবা এখানে কাঠি সংখ্যা আছে 1টা 2টা 3টা 4টা 5টা কাঠি। এখানে কাঠি সংখ্যা আছে 1 2 3 4 5 6 1 2 3 4 5 6 7 8টা 7টা। এখানে কাঠি সংখ্যা আছে দেখো 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা কাঠি। প্রত্যেকটা কাঠির ডিফারেন্স কি আসতেছে, পার্থক্য কি আসছে? পার্থক্য 2, এটাও 2। তাহলে পরবর্তী কাঠিটা অবশ্যই 9 + 2 অর্থাৎ 11 হবে। দ্যাট মিন্স পরের চিত্রটা হবে এরকম অনেকটা। আমরা এইভাবে করে, এই দুইটা তো ছিল, এর সাথে আমরা আরো 2টা কাঠি ইনক্লুড করে দিব। হতে পারে এটা এই একটা আর একটা এই, বাস এইটা হচ্ছে 11। সো এইটা হচ্ছে আমার নেক্সট চিত্রটা। বুঝতে পেরেছো নিশ্চয়? তো এগুলো খুবই সহজ, তোমরা এগুলা আমি জানি যে পূর্বে থেকেই পারতে তোমরা। এরপরে আমরা নেক্সট অঙ্কে যদি যাই, 3 নাম্বার কোশ্চেনে 3 নাম্বার মিটার আমরা সাধারণত দৈর্ঘ্যের একক হিসেবে মিটারকে ব্যবহার করে থাকি। তো স্পেসিফিকলি আমরা আসলে কখনোই জানি না যে মিটারের ডেফিনেশনটা বা মিটারের সংজ্ঞাটা আসলে কি হবে। আমরা একটু মিটারের সংজ্ঞাটা আগে লিখি। দেখো, শূন্য স্থানে 1 সেকেন্ডের 1/29,97,99,458 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে 1 মিটার বলে। খুবই সহজ। দেখো, ওই দূরত্বটাকে আমরা 1 মিটার বলবো। তাহলে শূন্যস্থানে 1 সেকেন্ডের 29,97,92,458 ভাগের 1 ভাগ সময়ে আলো যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা 1 মিটার হিসেবে সংজ্ঞায়িত করি। তো তোমরা এই সংখ্যাটা নিশ্চয়ই তোমাদের হয়তো নতুন, তবে এই জিনিসটা বুঝতে পারছো। তো তোমরা তো জানোই আলোর বেগ কত। আলোর বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। দ্যাট মিন্স সে 1 সেকেন্ডে এই পরিমাণ মিটার যায়, 3 × 10⁸ মিটার সে অতিক্রম করে। তাহলে ওই সাপেক্ষে সংজ্ঞাটা আসলে এইভাবে আসছে, মিটারের সংজ্ঞাটা। তো তোমরা মিটারের সংজ্ঞাটা আশা করি বুঝতে পেরেছো, এবং তোমরা অবশ্যই মিটারের সংজ্ঞাটা লিখে রাখবে।
কেননা অ্যাসাইনমেন্টে তো এটার অ্যান্সার করতেই হবে তোমাকে। আমরা 4 নাম্বার কোশ্চেনে চলে যাব। দেখো বলছে অধিক পরিমাণ বস্তুর ওজন পরিমাপের জন্য ব্যবহৃত মেট্রিক পদ্ধতির দুটি এককের নাম লেখো। আমরা সাধারণত ওজন পরিমাপের জন্য কিলোগ্রাম, গ্রাম এগুলো ব্যবহার করে থাকি, তাই তো? তো যখন পরিমাণটা খুব বেশি হয়ে যায়, মানে ধরো 200 কেজি বা 300 কেজি বা 1000 কেজির বেশি হয়ে যায়, তখন মেট্রিক পদ্ধতিতে দুটো একক ব্যবহার করা হয়েছে। এককগুলো কি কি? একক হচ্ছে দুটি একক আমি লিখছি। একটা হচ্ছে কুইন্টাল, আর একটা হচ্ছে মেট্রিক টন। এটাকে টন হিসেবে অনেকে বলে টন। তো কিলোগ্রামের সাথে এদের রিলেশনটা কি দেখো, 100 কিলোগ্রাম সমান হবে 1 মেট্রিক টন, 1 কুইন্টাল হবে, কুইন্টাল। আর মেট্রিক টনের সাথে সম্পর্ক হচ্ছে 1000 কিলোগ্রামে 1 মেট্রিক টন। এই হচ্ছে সম্পর্ক। কি বুঝতে পেরেছো নিশ্চয়? এছাড়া তোমরা বইয়ের ভিতরেও এই দুইটা একক পাবে, দুইটা ফর্মুলা সহ। তো দেখো এরপরে 5 নাম্বার কোশ্চেনটা যদি আমরা যাই, যেহেতু এগুলো সংক্ষিপ্ত প্রশ্ন, 5 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে যে 10 একর সমান কত বর্গমিটার। আমাকে আগে জানতে হবে 1 একরে কত বর্গমিটার, তাহলে আমি 10 একরটা বের করতে পারবো। যদি আমরা 5-এ যাই, দেখো আমরা জানি 1 একর সমান হচ্ছে 4046.86 বর্গ মিটার। তাহলে তোমরাই বলো 10 একরে কত হবে? অবশ্যই 10 দিয়ে এটাকে মাল্টিপ্লাই করতে হবে। 4046.86 বর্গ মিটার, যেটা মাল্টিপ্লাই করলে হয় 40,468.6 বর্গ মিটার। এটাই আছে। খুবই সহজ, এগুলো খুবই সহজ অঙ্ক। তারপরে আমরা 6 নাম্বার কোশ্চেনে যাই। দেখো 6 নাম্বার কোশ্চেনে সেন্টিমিটারের সাথে ইঞ্চির একটা সম্পর্ক তারা তৈরি করতে বলেছে। তো আমাকে ইউনিক যে রিলেশনটা, অর্থাৎ একক বলতে সেন্টিমিটার এবং ইঞ্চির সাথে যে প্রাথমিক যে সম্পর্ক, সেটা আমরা আগে জেনে নিই। দেখো আমরা জানি যে 2.54 সেন্টিমিটার, এইটা হচ্ছে 1 ইঞ্চির সমান। 1 ইঞ্চি। তাহলে 1 সেন্টিমিটার সমান কত ইঞ্চি হবে? 1/2.54 ইঞ্চি। তাহলে 160 সেন্টিমিটারে অবশ্যই 160 দিয়ে এটাকে ভাগ করে দিতে হবে, তাই না? সো এটা ক্যালকুলেশন করলে আমরা কি রেজাল্ট পাই দেখি। তো এটা ক্যালকুলেশন করলে আমরা পাই 62.991 ইঞ্চি। এইটা হচ্ছে আমাদের 6 নম্বর প্রশ্নের উত্তর। তো এই প্রশ্নগুলোর উত্তর অবশ্যই তোমাদের বোধগম্য হয়েছে আশা করছি, এবং তোমাদেরও বেশ উপকারে লাগবে। আমরা 8ম শ্রেণীর লাস্ট অ্যাসাইনমেন্টটা, অর্থাৎ 7 নাম্বার কোয়েশ্চেনটা দেখবো সংক্ষিপ্ত। তো দেখো 7 নাম্বার প্রশ্নটা, একটি ঘরের আয়তন 7,68,000 ঘন সেন্টিমিটার এবং বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী হলে ঘরটিতে বায়ুর ওজন বা বায়ুর পরিমাণ কত কিলোগ্রাম হবে, এটা বের করতে বলা হচ্ছে। এটা তোমাদের বই এক্সাম্পলে এই অঙ্কটা করা আছে অলরেডি। সেখানে হয়তো এইভাবে আয়তনটা কিন্তু বের করে দেওয়া নয়, আয়তনটা আমাকে বের করতে হয়। সো যেহেতু আয়তনটা বের করে দিয়েছে, অঙ্কটা কিন্তু বেশি সহজ হয়ে গেছে এখন। তো সেই সাপেক্ষে অঙ্কটা যদি আমরা সলিউশন করি, তাহলে আমরা লিখব, দেওয়া আছে ঘরের আয়তন। ঘরের আয়তন কত?
7,68,000 ঘন সেন্টিমিটার। তো দেখো ঘরের যে আয়তনটা আছে সেই আয়তনের ভিতরে কিন্তু সম্পূর্ণ বায়ুটা ইনক্লুড করা আছে। তার মানে ঘরের আয়তন আর বায়ুর আয়তন কিন্তু সেম সেখানে। সো আরেকটা জিনিস বলা হয়েছে যে বায়ু পানির তুলনায় 0.0012 গুণ ভারী। তাহলে খেয়াল করো 1 ঘন সেমি বিশুদ্ধ পানির ওজন কিন্তু আমরা জানতাম 1 গ্রাম, তাই না? কিন্তু এইখানে এত গুণ ভারী বায়ু, সুতরাং এইটা কিন্তু সরাসরি 1 ঘন সেমি বিশুদ্ধ বায়ুর ওজন 1 গ্রামই হবে না, এইটা গুণ করলে যত আসে তত গুণ হবে। সো আমরা সরাসরি বায়ুর ওজন বের করে দিতে পারবো। সুতরাং বায়ুর ওজন, এর আগে আমরা এই কথাটা লিখে নিব যে সুতরাং 1 ঘন সেমি বায়ুর ওজন 1 এর সাথে তুমি যদি এটাকে মাল্টিপ্লাই করো তাহলে 1 গুণ 0.0012 ইকুয়াল 0.0012 এত গ্রাম হয়ে যাবে। সেটা বুঝতে পেরেছো নিশ্চয়? সরি, এত কিলোগ্রাম হবে, ঘন সেমি যেহেতু কিলোগ্রাম। আচ্ছা, এটা আমরা গ্রামই হবে, ঘন সেমি যেহেতু সেটা এটা গ্রামই হবে। সুতরাং আমরা এখন বায়ুর ওজন বের করবো। অতএব বায়ুর ওজন খেয়াল করো, আমাদের টোটাল ছিল হলো 7,68,000 ইন্টু হবে এইটা মাল্টিপ্লাই করবো 0.0129 এত গ্রাম। এটাকে আমরা যদি মাল্টিপ্লাই করি তাহলে আমাদের রেজাল্ট দিবে 9907। কত ক্যালকুলেশন করে পেলাম? 990720 এত গ্রাম। এটাকে যদি তুমি, যেহেতু আমাকে কিলোগ্রামে বের করতে বলা হয়েছে, তাহলে এটাকে আমরা 1000 দিয়ে ভাগ করে দিই। 1000 দিয়ে ভাগ করলে কিন্তু আমার রেজাল্ট চলে আসবে। তাহলে রেজাল্ট হবে 990.72 কিলোগ্রাম। এটাই হচ্ছে আমার কাঙ্ক্ষিত অ্যান্সার। তো আজকে অ্যাসাইনমেন্টটা আসলে এই পর্যন্তই, তোমাদের 3rd উইকের অ্যাসাইনমেন্ট। তো অ্যাসাইনমেন্টে যদি কোনো সমস্যা থেকে থাকে তবে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবে, অথবা আমার ফেসবুক পেজে আমাকে ইনবক্স করেও জানাতে পারো। তোমরা সবাই সুন্দর পরিমার্জিত ভাষায় আর সুশৃঙ্খল পরিচ্ছন্নভাবে অ্যাসাইনমেন্টগুলো করবে, যেন টিচার সন্তুষ্ট হয়ে তোমাকে ভালোভাবে মূল্যায়ন করে। এরকম কন্টিনিউ অ্যাসাইনমেন্ট পেতে হলে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে এবং চ্যানেলের নোটিফিকেশন বেলটি অন করে রাখবে। ধন্যবাদ সবাইকে।